নীলাঞ্জনা, আমাদের ছেড়ে যেও না নীলাঞ্জনা, প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, আমাদের ছেড়ে যেও না। আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না। আমি কোথায় যাব? যেও না আমাদের ছেড়ে নীলাঞ্জনা, আমাদেরকে এভাবে ছেড়ে যেও না নীলাঞ্জনা। নীলাঞ্জনা প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। যেও না নীলাঞ্জনা, আমি তোমাকে অনেক ভালোবাসি নীলাঞ্জনা। যেও না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না। নানান রকম কমপ্লিকেটেড ভূতের গল্প শুনতে শুনতে আমরা আজকাল প্রায় ভুলেই গেছি অথেন্টিক ভূতের গল্প কাকে বলে। রেডিও রামধনুতে আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর আজকে তোমাদের জন্য রইল এমনই একটা অথেন্টিক ভূতের গল্প যেখানে আছে শুধু ভয় আর ভয়। শুনতে থাকো আমাদের আজকের গল্প, ভাড়া বাড়ি। দেশে চাকরির অবস্থা বড়ই খারাপ। MBA করবার পরও প্রায় বছর খানেক চাকরিহীনই কাটাতে হলো মোহরকে। অবশেষে চাকরি। বিশাল আহামরি কিছু নয় যদিও, মাসে ওই মেরে কেটে 20-22 হাজার মতো হবে। যাই হোক, কিছু একটা তো হলো মেয়েটার। আগামীকাল সকালেই খড়গপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে মোহর। জয়নিংয়ে অবশ্য দিন 10-15 দেরি আছে এখনও, তবে জয়নিংয়ে দেরি থাকলেও কলকাতায় গিয়ে একটা ঠিকঠাক মাথা গোঁজার ব্যবস্থা করে ফেলতে হবে তাকে চটপট। ইতিমধ্যেই বেশ কিছু অ্যাপার্টমেন্ট, বাড়ি, পিজি ইত্যাদি শর্টলিস্ট করে রেখেছে সে। আজকাল মোবাইলেই নানা রকম অ্যাপের মাধ্যমে এসব করে ফেলা যায় চোখের নিমেষে। কলকাতায় গিয়ে শর্টলিস্টেড প্রপার্টিগুলোকে এক এক করে ঘুরে দেখতে হবে, পছন্দ করতে হবে, তারপর আবার গুছিয়ে নিতে হবে নিজের মতো করে। অনেক কাজ, তাই হাতে একটু সময় নিয়েই যাচ্ছে মোহর। ট্রেন থেকে নেমে বুক করে রাখা হোটেলে এসে উঠল মোহর। তারপর 3 দিন ধরে চলল চুল চেরা তল্লাশি। না, অ্যাপ থেকে খুঁজে পাওয়া একটা জায়গাও ঠিক মনে ধরল না মোহরের। এক এক জায়গার এক এক সমস্যা। আর সত্যি কথা বলতে তার কোনো ধারণাই ছিল না যে এখানকার ঘর ভাড়া এতটা বেশি। কিছু কিছু জায়গার 1 BHKর মাসিক ভাড়া তো আবার মোহরের মাসিক স্যালারির অর্ধেকেরও বেশি। এবার উপায়? সেই তো উপায় তো একটা বের করতেই হবে। আর মাত্র কয়েকদিনেই জয়নিং, তার আগেই পাকাপোক্ত একটা থাকবার জায়গা ফাইনাল করতেই হবে মোহরকে। পরের দিনই সোশ্যাল মিডিয়া মারফত হঠাৎ একটা বাড়ির খোঁজ আসে মোহরের কাছে। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার অবদান অপরিসীম বাবা। বন্ধু থেকে বাসস্থান, চাকরি থেকে চায়ের দোকান, সব কিছুরই খোঁজ একেবারে হাতে গরম দিয়ে দিতে পারে সোশ্যাল মিডিয়া। যাই হোক, খোঁজ পেয়ে ওই দিনই বাড়ি দেখতে বেরিয়ে পড়ে মোহর। হাতে মেরে কেটে 1 সপ্তাহের কিছু বেশি সময় আছে তার। বাড়িটা শহরের কোলাহল থেকে একটু দূরে। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো বড় 3 তলা বাড়ি। বাড়ি থেকে মোহরের অফিসের দূরত্বটা যদিও খানিকটা বেশি, তবে সামনেই মেট্রো স্টেশন। ঠিক সময় চেপে পড়লেই এক্কেবারে অফিসের দোরগোড়াতেই নামতে পারবে সে। হ্যাঁ, সময় অবশ্য বেশি লাগবে খানিকটা, তবে যাতায়াতে তেমন ঝক্কি পোহাবার কোনো চান্স নেই। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বাড়িটার ভাড়া। ভাড়া ভীষণই কম। আপনারাও শুনলে চমকে যাবেন। মাসে মোটে 2500 টাকা। এটা একেবারে এক্সপেকটেশনের বাইরেই ছিল মোহরের। এত কম ভাড়ায় 2 তলাটা পুরোই পেয়ে যাচ্ছে সে। 2টো বেশ বড় সাইজের বেডরুম, একটা কিচেন কাম ডাইনিং, একটা বাথরুম, আবার একটা ব্যালকনি। আর কি চাই বলুন তো? বাড়ির ওনার বলতে 2জন, এক বয়স্ক ভদ্রলোক ও তার স্ত্রী। তাদের ছেলে ছিল একটা, কিন্তু বছরখানেক আগেই নাকি মারা গেছে। কতটা অসহায় বৃদ্ধ মা বাপ। যাই হোক, এই বয়সে হয়তো ভাড়ার টাকাতেই ভালোভাবে কেটে যায় তাদের। তবে মোহর তাদের জিজ্ঞাসা করে জানতে পারে আপাতত কোনো ভাড়াটেই নেই তাদের বাড়িতে। গত সপ্তাহেই 2 তলা আর 3 তলার ভাড়াটে বাড়ি ছেড়ে দিয়েছে। ওরা নাকি কলেজ পড়ুয়া ছিল, কলেজ শেষ, তাই ঘর ছাড়তে তো হতোই। যাই হোক বাবা, যা হয় ভালোর জন্যই হয়, নয়তো এমন ভালো বাড়ি
এমন নির্ঝঞ্ঝাট বাড়িওয়ালা, সাথে আবার এত কম ভাড়া কিভাবে পেত মোহর? এখানে কেবল সমস্যা দুটো। একটা হচ্ছে চাইলেও একটাই ঘর ভাড়া নেওয়া যাবে না। একজন থাকুক কি দুজন কি তিনজন, একটা গোটা ফ্লোরই ভাড়া নিতে হবে। বৃদ্ধ বৃদ্ধা এই বয়সে ওই এক একটা ঘরে এক একটা ভাড়াটিয়া নিয়ে রোজ রোজ নতুন নতুন ঝামেলা নিতে নারাজ। একদম নিচের তলায় তারা নিজেরা থাকেন, বাকি দুতলা আর তিনতলা ভাড়ায়। সহজ হিসেব। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এখানে ভাড়াটা কম হলেও অ্যাডভান্সটা কিন্তু বেশ বড়ই। মানে এই কলকাতার বুকে কিংবা এই এত ভালো বাড়িটার জন্য খুব একটা বেশি নয় যদিও, তবে ভাড়ার তুলনায় বেশ বেশি। 1 বছরের অ্যাডভান্স মানে ওই 30,000 টাকা। অ্যাডভান্সের টাকা অবশ্য বাড়ি ছাড়ার সময় ফেরত পেয়েই যাবে মোহর। তাই আর বেশি মাথা না ঘামিয়ে মোহর ফাইনাল করে ফেলে এই বাড়িটাই, সঙ্গে সঙ্গেই করে দেয় অ্যাডভান্স। এবার পালা গোছগাছের। পরের দিন সকালে হোটেল ছেড়ে দিয়ে সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়িটায় উঠে আসে মোহর। বাড়িওয়ালা ইতিমধ্যে লোক লাগিয়ে সেকেন্ড ফ্লোরটা বেশ সাফাই করে রেখেছে। আজ দুপুরে আর কোনো রকম রান্নার ঝামেলা রাখল না মোহর। অনলাইনেই খাবার আনিয়ে লাঞ্চ সেরে ফেলেছে সে। লাঞ্চের পর ঘর গোছানো শুরু করে দিল মোহর। বেশ বড় জায়গা পেয়েছে সে। মনের মতো করে সাজিয়ে নিল সে তার বাসস্থান। সঙ্গে বানিয়ে নিল দরকারি জিনিসপত্র কেনবার একটা লিস্ট। অনেক কেনাকাটা করতে হবে। কলকাতার গরম অত্যন্ত বেশি। সিলিং ফ্যানের হাওয়া গায়েই লাগে না। ইমিডিয়েটলি একটা টেবিল ফ্যান কিনতেই হবে তাকে। একটা জিনিস বেশ ভালোই হয়েছে, আগের ভাড়াটিয়া তার নিজের খাটটা ছেড়েই গেছে এখানে। আহামরি কোনো খাট নয়, খুবই সাধারণ লোহার একটা খাট। যাই হোক, মোহর তাতেই খুশি। ইমিডিয়েটলি তার আর খাট কেনবার কোনো প্রয়োজন নেই, ফ্লোরে শোয়ারও দরকার পড়বে না আর। মোহর ভেবেই ছিল একটা খাট কেনবার কথা, তবে পকেট থেকে অ্যাডভান্সের এতগুলো টাকা বেরিয়ে যাওয়ায় বেশ চাপেই ছিল সে। তবে এখন সব চিল। অল্প ভাড়ায় শুধু এত ভালো বাড়িই নয়, সাথে একটা খাটও পেয়ে গেছে সে। তখন প্রায় বিকেল 5টা। গোছগাছের পর খানিকটা ক্লান্তিতে কিংবা ফাইনালি এই বাড়ি খোঁজবার মতো বড় ঝক্কি খুব সফলভাবেই উতরে দেওয়ার স্বস্তিতে ফ্রি ফান্ডে পাওয়া খাটের উপর পাতা ঝকঝকে তকতকে বিছানাটায় গা এলিয়ে দিল মোহর। ল্যাদের পাহাড় বেয়ে অল্প কিছুক্ষণেই নেমে এলো ঘুম। এভাবেই গভীর ঘুমে কেটে গেল বেশ খানিকটা সময়। হঠাৎ কি যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল মোহরের। খানিকটা হন্তদন্ত হয়ে বিছানায় উঠে বসল সে। মোবাইলে দেখল সময়, রাত 9টা। ঘুমিয়ে ঘুমিয়ে সময় কেটে গিয়েছে অনেকটাই। বিকেল গড়িয়ে রাতই প্রায়। চারিদিক নিস্তব্ধ। সমস্ত ঘরটায় ছড়িয়ে রয়েছে নাইট বাল্বের উগ্র লাল একটা আলো। হঠাৎ কেমন যেন চমকে উঠল মোহর। তার পরিষ্কার মনে আছে সে বিছানায় শোয়ার আগে ঘরের টিউবলাইটটা জ্বালিয়েই শুয়েছিল, কিন্তু সেটা বন্ধ, জ্বলছে নাইট বাল্ব। অদ্ভুত, তারই কি ভুল হচ্ছে কিছু? নিজেই কখন উঠে নেভায়নি তো টিউবলাইট, তারপর হয়তো জ্বালিয়ে নিয়েছে নাইট বাল্ব। না, এমন কিছু তো মনে পড়ছে না মোহরের। ইনফ্যাক্ট সে জানেই না ঘরে একটা নাইট বাল্বও লাগানো আছে, তাও আবার এমন উগ্র বিশ্রী লাল রঙের। হঠাৎ বেজে ওঠে মোহরের মোবাইল ফোন। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, তারই নোটিফিকেশন। টুকটাক কিছু একটা টাইপ করে বিছানা ছেড়ে উঠতে যাবে মোহর, হঠাৎ আবার কি যেন একটা শব্দ। এই শব্দটাতেই ঘুম ভেঙেছিল তার। শব্দটা একেবারে স্পষ্ট নয়, তবুও যেন খুব কাছ থেকে ভেসে আসছে সেটা, যেন ঠিক পাশের ঘরটা থেকেই। মোহর বিছানা ছেড়ে উঠে নাইট বাল্বটা নিভিয়ে জ্বালিয়ে দেয় টিউবলাইট। তারপর অজানা অস্পষ্ট শব্দ রহস্য উন্মোচন করতে সে এগিয়ে যায় পাশের ঘরটার দিকে।
কই, কোথায় শব্দ? এক্কেবারে নিস্তব্ধ চারিদিক। হঠাৎ ভেঙে গেল নিস্তব্ধতা। বেজে উঠল মোহরের মোবাইল ফোন। ওই ঘরের খাটের উপরই সে রেখে এসেছে ফোনটা। দ্রুত পায়ে ঘরে গিয়ে খাটের উপর থেকে ফোনটা হাতে তুলে নিল মোহর। পিস্তুত দাদার কল এসেছে। কিরে মোহর, কেমন লাগছে কলকাতা? ভালোই লাগছে রে দাদা। দূর, বারবার বললাম আমাদের ব্যাঙ্গালোরে চলে আসতে, তা নয় কলকাতা। এই শুরু হলো তোর, খালি ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর। বৌদি আর ছোটন কেমন আছে রে? সবাই ভালো আছে রে। তুই কি করছিস বল? ডিনার হলো? আর বলিস না, ঘুমিয়ে পড়েছিলাম রে, এই উঠলাম কিছুক্ষণ আগে। এবার করবো ডিনার। করে নে রে, করে নে জলদি। এই এই আমি তোকে কাল ফোন করছি। তোর বৌদি আর ছোটন আবার ঝামেলা শুরু করেছে। এদের নিয়ে আর পারি না রে ভাই। মোহর কিছু বলার আগেই কেটে গেল কল। ফোনটা আবার বিছানায় রেখে দিয়ে মোহর গেল বাথরুমের দিকে। বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকলো সে। কল খুলে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বেরিয়ে এলো বাইরে। রাতে আর সেরকম কিছু খেলো না মোহর। কেক, বিস্কিট ইত্যাদি দিয়েই সেরে নিল ডিনার। এখন ঘড়িতে রাত 11টা বেজে 3 মিনিট। মোহর ঘরের আলো নিভিয়ে দিয়ে বিছানায় আবার এলিয়ে দিল গা। মোহরের চোখ গেল ঘরের সিলিং ফ্যানটার দিকে। কেমন নিস্তব্ধে ঘুরে চলেছে সেটা। এভাবেই প্রায় অনেকক্ষণ ফ্যানটার দিকে একভাবে তাকিয়ে রইল মোহর। হঠাৎ ভেসে এলো একটা ছোট বাচ্চার হাসির শব্দ। স্ট্রেঞ্জ, কোত্থেকে আসছে এমন শব্দ? এই বাড়িতে তো কোনো বাচ্চা থাকার কথা নয়। এখানে তো থাকে বলতে নিচের ওই বাড়িওয়ালা বৃদ্ধ বৃদ্ধা। 3 তলাতেও কেউ থাকে না, 2 তলায় মোহর একা থাকে। কিছুক্ষণ আগেও সে যেন কিছু একটা শব্দ পেয়েছিল পাশের ঘরটা থেকে, তবে ঘরের সামনে গিয়ে কিছুই শুনতে পায়নি আর। আবার হয়তো মনের ভুল, সারাদিনের ক্লান্তি। না, প্রপার একটা ঘুমের দরকার এবার। সে রাতে ঘুমিয়ে পড়ে মোহর। ঘুম ভাঙে পরের দিন বেলায়। ঘুম থেকে উঠে কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়ে মোহর। ফিরে আসে বিকেলে। আজ বাড়িতে ঢোকবার সময় বাড়িটা হঠাৎ কেমন যেন অদ্ভুত লাগলো মোহরের। একটু বেশি যেন নিস্তব্ধ চারিদিক। এই এত বড় বাড়িটায় মানুষ মোটে 3টে। বৃদ্ধ বৃদ্ধাও থাকে গ্রাউন্ড ফ্লোরে। তাদের সেরকম বিশেষ দেখাও যায় না। বাদবাকি উপরের 2 তলা 3 তলাটা যেন একেবারে খাঁ খাঁ করছে। যাই হোক, ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল মোহর। আবার ঘুম। হঠাৎ কেমন একটা বিশ্রী শব্দে ঘুম ভেঙে গেল মোহরের। মোহর আচমকাই উঠে বসল বিছানায়। মোবাইল ফোনে দেখল সময়, রাত 11টা প্রায়। এতক্ষণ ঘুমোচ্ছে সে। আবার সেই শব্দটা, অস্পষ্ট কেমন একটা শব্দ, কোনো রকম খেলনার আওয়াজ যেন। মোহর একেবারে শিওর পাশের ঘর থেকেই আসছে শব্দটা। কোনো একটা অজানা ভয়ে মোহরের বুকটা ছ্যাঁত করে উঠল যেন। হাতে মোবাইল ফোনটা নিয়ে ভয়ে ভয়ে এগিয়ে গেল পাশের ঘরটার দিকে। আজ বিকেলে ফেরবার পর ওই ঘরের দরজা জানলা বন্ধ করেই রেখেছিল সে। বন্ধ দরজাটার সামনে যেতেই সেই অস্পষ্ট শব্দটা স্পষ্ট হয়ে এলো খানিকটা। কেমন গোঙানি মেশানো চাপা কান্নার শব্দ যেন একটা। দুহাতের ধাক্কায় মোহর খুলে দিল ঘরের দরজা। দরজা খুলতেই থেমে গেল শব্দ। ঘরের ভিতরটায় ঘন কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। মোবাইলের আলোয় ঘরে ঢুকে সুইচ বোর্ডের সুইচ অন করে আলো জ্বালালো মোহর। আশ্চর্য, ঘরের জানলাগুলো খোলা।
মোহরের ভালোভাবে মনে আছে মোহর এই ঘরের দুটো জানলাই নিজে হাতে বন্ধ করে দিয়েছিল বিকেলে বাড়ি ফিরেই। এখানেও কি ভুল হচ্ছে কিছু? না, পরিষ্কার মনে আছে তার। ইভেন নিজে হাতে ছিটকিনিও লাগিয়েছে সে। তাহলে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই মোহরের চোখের সামনে দরাম করে বন্ধ হয়ে যায় জানলা দুটো, নিভে যায় ঘরের আলো। মোহর চিৎকার করে পিছন ফিরে দরজা দিয়ে বেরিয়ে আসতে যাবে, কিন্তু তীব্র স্বরে বন্ধ হয়ে যায় ঘরের দরজা। ঘন কালো অন্ধকার চারিদিকে। নিজেকে প্রায় অন্ধ মনে হয় এমন অন্ধকারে। মোহর চিৎকার করে ওঠে, মা আমাকে ছেড়ে যেও না, মা আমি তোমার সাথে থাকবো। ও বাবা, মাকে বলো না আমায় ছেড়ে যেতে না যায়। ও মা, যেও না। আবার সেই শব্দটা, এবারেরটা আগের বারগুলোর চেয়ে আরো অনেক অনেক বেশি স্পষ্ট। কে যেন বিশ্রীভাবে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে, গলাটা যতটা সম্ভব কোনো বাচ্চা ছেলের। ভয়ে প্রায় দম বন্ধ হয়ে আসে মোহরের। মোহর আবার তীব্র স্বরে চিৎকার করে ওঠে, ও মা, আমাকে ছেড়ে যেও না, মা আমাকে ছেড়ে যেও না। আমি কোথায় যাবো? আমি তোমার সাথে থাকবো, আমাকে ছেড়ে যেও না। মা আমাকে ছেড়ে যেও না, মা আমি তোমার সাথে থাকবো। ও বাবা, মাকে বলো না আমায় ছেড়ে যেতে না যায়। ও মা, যেও না, আমাকে ছেড়ে যেও না। তারই সঙ্গে বাচ্চার কান্নার আওয়াজটা তীব্র হয়ে ওঠে আরো। বুকে খানিকটা সাহস নিয়ে মোহর চিৎকার করে বলে ওঠে, কে ওখানে? কে আছে? বলার সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চটা জ্বালিয়ে ফেলে। কই, কোথাও কিচ্ছু নেই। মোবাইলের আলো এদিক ওদিক করে মোহর চিৎকার করে বলতে থাকে, কে কে ওখানে? কে আছে? কে? হঠাৎ মোবাইলটা ভীষণ জোরে বিকট একটা শব্দ করে ওঠে। মোহরের হাত থেকে পড়ে যায় মোবাইলটা, নিভে যায় টর্চের আলো। মোহর আর নিজেকে সামলে রাখতে না পেরে লুটিয়ে পড়ে মাটিতে। তার জ্ঞান আছে এখনো। আবার শুরু হয় সেই বুক ফাটা কান্নার শব্দ, নীলাঞ্জনা প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, যেও না নীলাঞ্জনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাঞ্জনা যেও না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না। কান্না না বলে এবারে শব্দটাকে আর্তনাদ বলা ভালো। তবে এবার আর একটা গলার আওয়াজ নয়, একজনের কান্না নয়, একজনের আর্তনাদ নয়, এবার দুজন। আগের বারের ওই বাচ্চার কণ্ঠের সাথে এবারে ভেসে আসছে আরও একটা কণ্ঠস্বর, একটা পুরুষ কণ্ঠস্বর। আমি তোমার পায়ে পড়ছি, আমাদের ছেড়ে যেও না, যেও না আমাদের ছেড়ে নীলাঞ্জনা, আমাদেরকে এভাবে ছেড়ে যেও না নীলাঞ্জনা, নীলাঞ্জনা প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, যেও না নীলাঞ্জনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাঞ্জনা যেও না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না। হঠাৎ ঘন কালো অন্ধকার ভেদ করে সমস্ত ঘরটায় জ্বলে ওঠে একটা আলো, একটা বিশ্রী উগ্র লাল আলো। মেঝেতে উপুর হয়ে লুটিয়ে পড়ে রয়েছে মোহর, তার ওঠবার ক্ষমতা নেই আর। যেও না নীলাঞ্জনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাঞ্জনা যেও না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না। আবার সেই কান্নার শব্দ, একজনের নয় দুজনের। আবার সেই একই কথা। সেই তীব্র লাল আলোয় মোহরের থেকে একটু দূরে হঠাৎ সে দেখতে পায় দুটো ছায়া মূর্তি, একটা অন্যটার থেকে আকারে আয়তনে লম্বায় বেশ খানিকটা ছোট। মোহর হঠাৎ করেই উঠে বসে মেঝেতে। তার চোখের সামনে হঠাৎ দুটো ছায়ামূর্তি হয়ে ওঠে দুজন জল জ্যান্ত রক্ত মাংসের মানুষ। একজন বছর 40-এর এক পুরুষ, অন্যজন বছর 5-এর একটা ছোট বাচ্চা ছেলে। তারা কি যেন কথা বলছে একে অন্যের সাথে, খুব আস্তে, খুব অস্পষ্ট। হঠাৎ স্পষ্ট হয়ে এলো কথাগুলো। লোকটা পিতৃস্নেহে বাচ্চাটিকে বলছে, বাবাই,
মা তো আর আসবে না, চলো তুমি আমি চলে যাই দূরে, অনেক দূরে। না, আমি 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 মায়ের কাছে যাবো। আমি মায়ের কাছে যাবো। আমার মায়ের কাছে নিয়ে যাবো না বাবা, আমি মায়ের কাছে যাবো। না, আমরা অনেক অনেক দূরে চলে যাব, অনেক। আমাদের আর কেউ খুঁজে পাবে না, মাও না। না, আমি মায়ের কাছে যাবো। আমি মায়ের কাছে যাবো। মায়ের কাছে যাবো। হঠাৎ চিৎকার করে উঠল লোকটা, মা নেই তোর, চলে গেছে তোর মা, সব ছেড়ে চলে গেছে, তোকে আমাকে সবাইকে, অন্য লোকের সাথে চলে গেছে তোর মা, আমাকে ছেড়ে ওই অনিমেষ কাকুর সাথে, ওই অনিমেষ কাকুর সাথে চলে গেছে তোর মা, আমাকে ঠকিয়েছে নীলাঞ্জনা, চলে গেছে আমাকে ছেড়ে। তীব্র স্বরে কেঁদে উঠল বাচ্চাটা আবার। আমি মায়ের কাছে যাবো। আমি মায়ের কাছে যাবো। আমি মাকে খুব ভালোবাসি বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো না বাবা, প্লিজ বাবা। আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে। হঠাৎ ঘরের তীব্র লাল আলোয় সেই লোকটার হাতে একটা ছুরি দেখতে পেল মোহর। লোকটা চিৎকার করে ছুরিটা এগিয়ে নিয়ে গেল বাচ্চাটার গলার দিকে। মা 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 মা। তারপর ঘরের মেঝেতে ছটফট করছে একটা দেহ, দেহ থেকে প্রায় অর্ধেকটা আলগা হয়ে গিয়ে ঝুলছে মাথাটা। তীব্র লাল আলোতেও মোহর দেখতে পেল রক্ত, রক্তে ভিজে গেছে ঘরের সমস্ত মেঝেটাই। খানিকক্ষণেই শান্ত হয়ে এলো দেহটা। নীলাঞ্জনা, কেন ছেড়ে গেলে আমাদের নীলাঞ্জনা? বাবাই বাবাই বাবাই, নীলাঞ্জনা তুমি কি করলে? আমি কি করে ফেললাম এটা? বাবাই 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 ওই বাচ্চার দেহটার সামনে বসে খানিকক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল লোকটা। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল সে। লোকটা শান্ত পায়ে এগিয়ে গেল ঘরের এক কোণে, ঘরের কোণায় রাখা একটা টেবিল। টেবিলের উপর রাখা সমস্ত জিনিসপত্র হাতের ঝাপটায় ফেলে দিল লোকটা। তারপর মেঝেতে ঘষে ঘষে একেবারে ঘরের মাঝ বরাবর নিয়ে এলো টেবিলটা। মোহর এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সবটা। টেবিলের উপরে শান্ত সিলিং ফ্যান। লোকটা উঠে দাঁড়ালো টেবিলে, তার হাতে একটা শাড়ি, শাড়িটা পাখায় পেঁচিয়ে নিল সে। তারপর হঠাৎ জ্বলে উঠল ঘরের আলো, কোথাও কিচ্ছুটি নেই আর। আচমকাই সশব্দে খুলে গেল ঘরের জানলা দরজা। কোনো এক আশ্চর্য শক্তির টানে শটান দাঁড়িয়ে পড়ল মোহর। শান্ত পায়ে সে এগিয়ে গেল ঘরের এক কোণে, ঘরের কোণায় রাখা একটা টেবিল, টেবিলের উপর রাখা সমস্ত জিনিসপত্র হাতের ঝাপটায় ফেলে দিল মোহর। তারপর মেঝেতে ঘষে ঘষে একেবারে ঘরের মাঝ বরাবর নিয়ে এলো টেবিলটা। মেঝেতে পড়েছিল একটা শাড়ি, শাড়িটা হাতে তুলে নিল মোহর। টেবিলের উপরে শান্ত সিলিং ফ্যানটা ঝুলছে। মোহর উঠে দাঁড়ালো টেবিলে, হাতের শাড়িটা গলায় পেঁচিয়ে নিল মোহর। তারপর রেডিও রামধনুতে এতক্ষণ তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প ভাড়া বাড়ি। গল্প পাঠে এবং রচনায়
আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে, আর মোহরের চরিত্রে ছিল প্রেরণা। শুনতে থাকো রেডিও রামধনু।